2014 সালের একটি স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিলেন নরেন্দ্র মোদি, নেবারহুড ফার্স্ট, সবার আগে প্রতিবেশী। শুনতে দারুণ, কূটনৈতিক মঞ্চে তালিও পড়েছিল বেশ। কিন্তু 2026 সালে এসে যখন এক দশকের হিসাব কষা হচ্ছে, তখন একটা ভয়ঙ্কর সত্য সামনে আসছে। ভারতের 9টি প্রতিবেশী দেশের প্রায় প্রতিটির সাথেই সম্পর্ক এখন টানাপোড়েনে, নয়তো সরাসরি সংকটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি দেশ যদি তার সব প্রতিবেশীর সাথেই সমস্যায় পড়ে, তাহলে সমস্যাটা কি প্রতিবেশীদের, নাকি সেই দেশের নিজের নীতিতে মৌলিক কোনো গলদ আছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। বাংলাদেশকে ভারত নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে দাবি করে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। কিন্তু অর্ধশতক পুরনো কৃতজ্ঞতা দিয়ে বর্তমানে অসম সম্পর্কের হিসাব মেলানো যায় না। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি 1 দশক ধরে আলোচনা, 2 দশক ধরে প্রস্তুতি, কিন্তু চুক্তি আজও হয়নি। বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মরুকরণের দিকে এগোচ্ছে বিশাল একটি অঞ্চল, অথচ দিল্লির কোনো তাড়া নেই। 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশে নাগরিক হত্যা এখন রুটিন খবরে পরিণত হয়েছে। প্রতি বছর সীমান্তে মানুষ মারা যাচ্ছে, অথচ ভারত এটাকে সীমান্ত নিরাপত্তা বলে চালিয়ে দিচ্ছে। বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের ঘাটতি প্রায় $10 বিলিয়ন বেশি। বাংলাদেশের পণ্য ভারতের বাজারে ঢুকতে গেলে শুল্ক ও অশুল্ক বাধার পাহাড়, অথচ ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে ভরিয়ে রাখছে অবাধে। আর 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আরও তীব্র হয়। কারণ একটি বড় অংশের ধারণা, আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ভারত পর্দার আড়ালের থেকে সব ধরনের সমর্থন দিয়েছিল। আজ বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর চোখে ভারত আর বন্ধু রাষ্ট্র নয়, বরং একটি প্রতিবেশী ও শুধু নিজের স্বার্থ বোঝে একটি রাষ্ট্র। কিন্তু শুধু বাংলাদেশ নয়, এর পরের ছবিটা আরও স্পষ্ট। নেপাল ভৌগোলিকভাবে ছোট হতে পারে, কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্কের ইতিহাস রয়েছে গভীর ক্ষত। 2015 সালে নেপাল যখন নতুন সংবিধান প্রণয়ন করে, ভারতের পছন্দ না হয় কার্যত একটি অলিখিত অর্থনৈতিক অবরোধ তৈরি হয়। নেপাল চারদিকে স্থলবেষ্টিত দেশ, জ্বালানি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো। ফলাফলে কি হলো? নেপালের সাধারণ মানুষের মধ্যে তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি হলো। ব্যাক অফ ইন্ডিয়া স্লোগানে রাস্তায় শোনা গেল, আর নেপাল চীনের দিকে ঝুঁকে পড়ল। রাস্তা, রেলপথ, বিদ্যুৎ প্রকল্পে বেইজিংয়ের বিনিয়োগ বাড়তে থাকলো। ভারত একটি ছোট প্রতিবেশীকে চাপ দিয়ে শিক্ষা দিতে চেয়েছিল, বাস্তবে নিজেই শিক্ষা পেল। চাপ দিলে মানুষ কাছে আসে না, দূরে সরে যায়। আপনার কি মনে হয়, ভারত এই ভুল থেকে শিক্ষা নিয়েছে, নাকি এই ভুল বারবার করে যাচ্ছে? গত নির্বাচনে ভারতপন্থী সরকারকে হটিয়ে বিপুল জনসমর্থনে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তার দলের মূল নির্বাচনে ক্যাম্পেইন ছিল ইন্ডিয়া আউট। একটি প্রতিবেশী দেশের নির্বাচনে ভারত বের হওয়া যখন জনপ্রিয় স্লোগান হয়ে ওঠে, তখন বুঝতে হবে সম্পর্ক কোথায় নেমেছে। ক্ষমতায় এসে মুইজ্জু ভারতীয় সামরিক হেলিকপ্টার ও সেনাদের সরিয়ে দেন। ভারতের সব চাপকে উপেক্ষা করে চীনের সাথে সম্পর্ক গভীর করেন। ভারত পর্যটন বয়কটের হুমকি দেয়, মালদ্বীপ জবাবে চীনা পর্যটকদের জন্য দরজা খুলে দেয়। এই পুরো পরিস্থিতি ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা, ছোট দেশগুলোকে ধমকে বসে রাখার দিন শেষ হয়ে গেছে। 2022 সালে শ্রীলঙ্কায় যখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে ডুবছিল, ভারত $4 বিলিয়ন সহায়তা পাঠায়। তখন মনে হয়েছিল সম্পর্ক নতুন উচ্চতায় যাবে, কিন্তু কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে গেল সেই সহায়তার পেছনে ছিল প্রভাব বিস্তারের সূক্ষ্ম হিসাব। শ্রীলঙ্কায় চীনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ভারত সরাসরি বাধা দেয়। নিরাপত্তা অজুহাতে চীনা বৈজ্ঞানিক গবেষণা জাহাজ কলম্বো বন্দরে ভিড়তে দিতে আপত্তি জানায়। এটুকুই শেষ নয়, ভারতের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার হঠাৎ 1974 সালে শ্রীলঙ্কাকে দেওয়া কাচ্চাভিতু দ্বীপ নিয়ে বিতর্ক তৈরি করে। ভোটের রাজনীতিতে প্রতিবেশীর সার্বভৌমত্ব নিয়ে খেলা, এটা শ্রীলঙ্কার মানুষ ভালো চোখে দেখেনি। ভারত যেন একটি গ্রামীণ মহাজনের ভূমিকায় নেমেছে, বিপদের সাহায্য করবে, কিন্তু তার বিনিময়ে সবকিছুর ওপর কর্তৃত্ব চাইবে। ভুটানকে বরাবরই বলা হতো ভারতের সবচেয়ে অনুগত মিত্র। সামরিক, বৈদেশিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে ভুটান ভারতের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু 2017 সালের ডোকলাম সংকটের পর ভুটানের চোখ খুলে যায়। সেই সংকটে ভারত ও চীন ভুটানের মাটিতে মুখোমুখি দাঁড়ায়। ভুটান বুঝতে পারে শুধু ভারতের ওপর ভরসা করলে তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত হবে না। ফলে ভারতের আপত্তি সত্ত্বেও ভুটান চীনের সাথে সরাসরি সীমান্ত আলোচনা শুরু করে, বেইজিংয়ের সাথে কূটনৈতিক সম্পর্কে স্থাপনের দিকে এগোচ্ছে। এটা ভারতের জন্য একটি বড় কৌশলগত ক্ষতি, কারণ ভুটান ছিল সেই একমাত্র প্রতিবেশী যে কখনো ভারতের বিরুদ্ধে কথা বলেনি। এখন সেই ভুটানও নিজের পথ খুঁজছে। পূর্ব সীমান্তে মিয়ানমারে চলছে দীর্ঘ
দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ। সামরিক জান্তা আর প্রতিরোধ বাহিনীর মধ্যে লড়াই থামছে না। এই অস্থিরতার মধ্যে ভারতের শত শত কোটি টাকার কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট গভীর অনিশ্চয়তায়। উত্তর পূর্ব ভারতের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থাপনের এই স্বপ্ন এখন কাগজে আটকে আছে। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে সম্পর্কের কথা নতুন করে বলার কিছু নেই। 1947 সাল থেকে একাধিক যুদ্ধ, কাশ্মীর সংকট, সীমান্ত উত্তেজনা সবকিছু মিলিয়ে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিষাক্ত দ্বিপাক্ষিক সম্পর্ক। 1960 সালের সিন্ধু পানি চুক্তি টিকে আছে, কিন্তু সেটা নিয়েও নিয়মিত বিতর্ক চলছে। আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ভারতের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? নতজানু কূটনীতি নাকি সমান মর্যাদার অংশীদারিত্ব? চীনমুখী বোঝা নাকি ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েক বছরে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নির্ধারণ করবে। ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি আজ কার্যত নেইবারহুড লাস্ট হয়ে দাঁড়িয়েছে। এই ব্যর্থতার মূল্য শুধু ভারত দেবে না, পুরো দক্ষিণ এশিয়া দেবে। কারণ এই অঞ্চলে অস্থিরতা, অবিশ্বাস আর বিভাজন কারোর জন্যই ভালো নয়। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ভারতের প্রতিবেশী নীতি কি আদৌ সংশোধনযোগ্য, নাকি দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে চীনের কক্ষপথে চলে যাচ্ছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।